আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, ঈদ মোবারক। দর্শক, আপনাদের কাছে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন আর একটি লাইক করবেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে হলে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো আপডেট নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। অধিকারের আদিলুর রহমান শুভ্র আর নাসিরউদ্দিন এলান এই 2 বছর করে জেল দিল কালরানির আদালত। অনেকে আশা করছিল এই দুইজনের রায় হাসিনা হয়তো দেরি করে দেবে, কারণ সেটাই সঙ্গত ছিল হাসিনার জন্য। কারণটা হচ্ছে এখন তো তাকে নানামুখী চাপ মোকাবেলা করতে হচ্ছে। অধিকারের কেসটা কয়েকদিন ফেলায় রাখলে তো কোনো অসুবিধা ছিল না। তার এখন একমাত্র মিশন হচ্ছে যে একটা যেন তেন ভাবে নির্বাচন করে ফেলা, তারপরে সে রক্ষা পেয়ে যাবে। এইটাই তার স্ট্র্যাটেজি। বিএনপি নির্বাচনে যাবে না, সে জানে। সে বলবে না আসলে আমি কি করব, আসে নাই কেন। আর বিএনপি যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে সে মাইরে কাইটে রাস্তায় কাউরে দাঁড়াইতেই দেবে না। 300 এমপি ক্যান্ডিডেট থাকবে, তো সে 300কে তো জেলে ভরবেই, আরো 600 সম্ভাব্য প্রার্থীকে জেলে ভরবে। তারপরে ফাঁকা মাঠে গোল দিয়া বলবে আমি জিতছি, আমি জিতছি। তার ধারণা এটা করে ফেললে চীন, রাশিয়া আর ইন্ডিয়া তারে রক্ষা করবে। তো এই ক্রিটিক্যাল সময় কেন অধিকারের মামলায় হাত দিল, সে কেন বেপরোয়া হইল, এটা না বুঝলে আমাদের লড়াইটা কত কঠিন এটা বুঝতে পারবেন না। আসেন এইটা আগে বুঝে নিই, অধিকারের কি অপরাধ। অধিকারের প্রথম অপরাধ, তারাই প্রথম সীমান্ত হত্যার ডকুমেন্টেশন করছিল। সীমান্ত হত্যা তো আগে হইতো, আমরা ভুলে যেতাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম পত্রিকায় যে মাঝে মাঝে সীমান্তে হত্যা হয়, তো ভাবতাম ও আচ্ছা এটা তো মাঝে মাঝেই হয়। সেই সময় ক্ষুব্ধ হইতাম, কিন্তু তারপরে বেমারুক ভুলে যেতাম। এটাই হয়, সবসময় এটা হয়। অধিকারী প্রথম এটাকে ডকুমেন্ট করে দেখালো যে সংখ্যাটা কত বড়। প্রথম দেখাইলো এই সীমান্ত পৃথিবীর সবচেয়ে সহিংস সীমান্ত। এইটা ইন্ডিয়াকে প্রচন্ড বেকায়দায় ফেলছে। শুধু বেকায়দা না, ইন্ডিয়া জানে এই ডকুমেন্টেশনের ফলে কি ঘটতে পারে। আমি বলে দিই, অন্তত 4টা আন্তর্জাতিক আইনে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করা যায়। এমনকি ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে এটা তোলা যায় বন্ধু রাষ্ট্রদের দিয়া। ইন্ডিয়া ক্ষতিপূরণ দিতে দিতে ফতুর হয়ে যাবে। ইন্ডিয়া অধিকারের উপরে সেজন্য বিলা। আর কি করছে অধিকার? হাসিনা বিনা বাধায় গুম চালায় যাচ্ছিল, গুম হচ্ছিল, হয়তো কিছুদিন চাপা পড়ে যেত, তাই না? এই অধিকার মায়ের ডাক নামে একটা অর্গানাইজেশন গড়ে তোলার উদ্যোগ নিল, গড়ে উঠলো অর্গানাইজেশনটা। এরাই গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো। মায়ের ডাক এখন একটা সিভিল পাওয়ার হিসেবে দাঁড়ায় গেছে। এটা তার দ্বিতীয় অপরাধ। তাই স্বামী আর স্ত্রী দুইজনেই বিলা। তারা কেমনে করে সাইজ করা যায় এইটা তারা খুঁজতেছিল। তারা দুইজনেই পাইল 5ই মের ঘটনা। হাসিনা 5ই মে ঘটনাকে দেখাইলো এটা একটা ইসলামী বিপ্লবের চেষ্টা। এইটা পশ্চিম কিন্তু খাইলো। কেন খাইলো? পশ্চিম কেন এই ঘটনায় হাসিনার ব্যাখ্যাকে গ্রহণ করলো, এইটার ব্যাখ্যায় আমরা আসতেছি। 5ই মে তো গণহত্যা হয়েছে, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এক রাত্রে 1,54,000 রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে 2 ঘন্টার মধ্যে। এইটা যুদ্ধের সামরিক ভাষায় বলা হয় ভেরি হাই ইন্টেন্সিটি এনগেজমেন্ট। ওই দিন যে আলেমরা মারা গেছে সেটা তো হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেস নোট দিয়ে স্বীকার করছে। অধিকার একটা তালিকা করছে, এটা অধিকারের অপরাধ হয়ে গেল। এতে নাকি দেশে বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। বাংলাদেশকে একটা সভ্য দেশ বলে কেউ মনে করে না। সারা দুনিয়া জানে ওই দেশটা ডাকাত, লুটেরা, দুর্বৃত্তরা দখল করে আছে। গুম খুনের একটা রাষ্ট্র, গণতন্ত্রহীন ফ্যাসিস্ট একটা রাষ্ট্র। এতে খুব সম্মান বাড়ে দেশের, তাই না? অধিকার নাকি বিভ্রান্তি ছড়াইছে। তো কাটালরানি যে বলছিল রং মেখা আলেমরা শুয়েছিল, এটা বিভ্রান্তি না? ওই যে মারা গেছে যে সামরিক সচিব হাসিনা, সে যে বলছিল 5ই মে কেউ মারা যায় না, সেটা বিভ্রান্তি না? 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারি দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি। 2-1 নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সেই সময় পশ্চিমা রাষ্ট্রদূতদের কেউ কেউ তর্ক করছে যে আদিলুর রহমান শুভ্র ইসলামী বিপ্লব করতে গেছিল, তারা বিশ্বাস করত। তাই তাদের ভাবটা ছিল যে গণহত্যা ঠিক আছে। সেই ওয়ার অন টেররের বয়ান
এই 5ই মে যাদের মারা হয়েছে তাদের মুখে দাড়ি, মাথায় টুপি আর গায়ে সফেদ পাঞ্জাবি ছিল আর মুখে ছিল কোরআনের কালাম, তাই ওদের পাখির মতো গুলি করে মেরে ফেলা জায়েজ। ওদের মানবাধিকার নেই। মাহমুদ ভাই মানে মাহমুদুর রহমান একটা দামি কথা বলছিলেন, মুসলমানদের মানবাধিকার নাই। সারা দুনিয়ার মানুষের মানবাধিকার আছে, মুসলমানের নাই। তাই এই গণহত্যা নিয়ে কেউ কিছু বলেনি। আমেরিকা বিবৃতি দিছে শুভ্রভাইয়ের কেস নিয়ে, ইউরোপীয় পার্লামেন্ট বিবৃতি দিছে, কিন্তু পশ্চিমা দূতাবাসগুলো মানে ইউরোপীয় দূতাবাসগুলো কেন চুপ? কানাডা, অস্ট্রেলিয়া কেন কিছু বলে নাই? ফরাসি দূতাবাস কেন চুপ? শুভ্রভাই তো ফরাসি হিউম্যান রাইটস অর্গানাইজেশন FIDH এর সাথে কাজ করতো। ইউরোপে শুভ্রভাই অতি পরিচিত নাম। কিছুদিন আগে এলিসি প্রাসাদে ম্যাকোনারে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। ফরাসি দূতাবাস কেন বিবৃতি দিল না? শুভ্রভাই ফ্র্যাঙ্কো জার্মান মানবাধিকার পুরস্কার পাওয়া 14 জনের মধ্যে একজন। আমি অনুষ্ঠানে ছিলাম, আমি তখন বাংলাদেশে ছিলাম। কেন তারা বিবৃতি দিল না? আমি শুনছিলাম কোন এক ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ব্যক্তিগত আলাপচারিতা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বলছিল শুভ্রভাই নাকি ইসলামী বিপ্লব করতে গেছিল। আর এক ইউরোপীয় রাষ্ট্রদূত মনে করে বাংলাদেশ ক্ষমতা থেকে হাসিনা চলে গেলে তালেবানরা ক্ষমতায় চলে আসবে। এটা আমাকে শুভ্রভাই নিজেই বলছেন। আমি এইসব তথ্যকে পাত্তা দিতাম না, কিন্তু যাদের কাছে শুনছি বুঝতে পারতেছেন তারা ফালতু কথা বলার লোক না। তার মানে ওদের মাথায় এখনো ওয়ার অন টেররের বয়ান ঘাটি গেড়ে বসে আছে। তার রাষ্ট্র ওয়ার অন টেরর থেকে সরে গেছে, কিন্তু তার মাথায় ঘাটি কেটে বসে আছে, মানে যে রাষ্ট্রদূত। কেন থাকে এটা সেটা আমরা একটু দেখবো একটা কেস স্টাডি দিয়ে, একটা রাষ্ট্রীয় কেস স্টাডি দিয়ে দেখবো বাংলাদেশে। তার মানে কি হাসিনার পরে যে সরকার ক্ষমতা আসবে সেও ইসলাম কুপাবে? তাহলে হাসিনার জামানার হাসিনার পরের জামানার মধ্যে তফাৎ কি থাকলো? অধিকারের বিরুদ্ধে রায় প্রমাণ করে ইউরোপের দেশগুলো, বাংলাদেশে থাকা দূতাবাসগুলো হাসিনার বয়ান মেনে নিছে অধিকার প্রশ্নে। হাসিনা জানে পশ্চিমের ইসলামোফোবিয়ার কুরকুরানি আছে, তাই সে ইচ্ছা মতো ওই কুরকুরানিতে চুলকায়। সে জানে কোনোভাবে এটাকে মৌলবাদ, জঙ্গিবাদ, মোটা দাগি ইসলামপন্থী বলে দাগায় দেওয়া গেলে 7 খুন মাপ, তাই এটা সে আনন্দের সাথে ইউজ করে। ইউরোপীয় দেশের বাংলাদেশের দূতাবাসগুলো যদি এই রায়ের বিরুদ্ধে বিবৃতি না দেয় তাহলে আমরা ধরে নেব তাদের মাথায় এখনো ওয়ার অন টেরর চাইপা বসে আছে, ওয়ার অন টেররের ভূত। ইসলামোফোবিয়ার দৃষ্টি দিয়ে তারা বাংলাদেশকে দেখে। এই দূতাবাসগুলো কোন কোন অ্যান্টেনা ব্যবহার করে লোকাল কমিউনিটির সাথে সম্পর্ক করে সেটা গুরুত্বপূর্ণ, সেটা তাদের মনোজগৎকে শেপ করে। আমি একটা কেস স্টাডির মতো এক্সাম্পল দিই। এই যে ডাচ এমবাসি বাংলাদেশে, সে কার মাধ্যমে বাংলাদেশের সম্পর্কে ধারণা পায় জানেন? শাহরিয়ার কবির বা মুরগি কবিরের মাধ্যমে। অবাক হইলেন? শাহরিয়ার কবিরের গুরুকে জানেন? কে তারে আজকের শাহরিয়ার কবির বানাইছে? মুরগি কবিরের আন্তর্জাতিক কানেকশনটা কি? ভেলেম ভ্যান সেন্টেল, একজন ডাচ একাডেমিশিয়ান, একজন ইউনিভার্সিটি প্রফেসর, অ্যানথ্রোপোলজিস্ট। তার একটা বই আছে বাংলাদেশ নিয়ে, হিস্ট্রি অফ বাংলাদেশ। দেখেন তার অ্যাকনোলেজমেন্টে শাহরিয়ার কবির। আবার আর একটা বই আছে দ্য বেঙ্গল বর্ডারল্যান্ড বিয়ন্ড স্টেট অ্যান্ড নেশন ইন সাউথ এশিয়া, মানে বাংলাদেশ নিয়ে সব কাজ। অনুবাদও বাইরে হয়েছে কিন্তু ওই যে বাংলাদেশ নিয়ে ওই বইয়ের। এই শেলডেন সাহেব আসলে কে? আগেই কইছে একজন ডাচ একাডেমিশিয়ান। তার বাংলাদেশ নিয়ে আগ্রহ কি? তার আগ্রহ হচ্ছে ওই যে ওই বইয়ে বলতেছে যে বাংলাদেশে অস্ত্রের চালানের একটা বড় হাব বা কেন্দ্র, এটা থেকে 7 সিস্টার আর শ্রীলঙ্কায় অস্ত্র রপ্তানি করতেছে বাংলাদেশ। আপনি শেলডেনের ইলিসিট ফ্লো বইটা দেখেন, এডিটর সাহেব 42 নম্বর পৃষ্ঠা দেখান, ওই যে ম্যাপটা দেখান, দেখেন কি দেখেছেন? বাংলাদেশের আশেপাশের অঞ্চল থেকে অস্ত্র আসতেছে আর সেই অস্ত্র সাপ্লাই হচ্ছে শ্রীলঙ্কা আর 7 সিস্টার্স, তাই না? এবার দেখেন শাহরিয়ার কবিরের রেফারেন্স 67 পৃষ্ঠার 51 নম্বর রেফারেন্স, দেখেছেন? হ্যাঁ, দুইজনের নাম। শেলডেনের একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল হিস্ট্রি নামে, এটা বাংলাদেশ চ্যাপ্টারে কে দেখেন? দেখছেন? মুরগির কবির। আরো দেখবেন এই যে গাইড টু সাউথ এশিয়ান ওরাল হিস্ট্রি অ্যান্ড কালেকশন, এইটা 6 নম্বর পৃষ্ঠা দেখেন। চেনা যায়? ছবি দেখে টাক দেখে তো চেনা যায় না? আমি বলতেছি না শেলডেন বাংলাদেশের শত্রু, সে একাডেমিশিয়ান। ইউরোপে একাডেমিশিয়ান একটা ক্ষমতাবান পজিশন, এটা ক্ষমতার পজিশন। ডাচ কর্তৃপক্ষ যদি এখন বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চায়, কার কাছে জানতে চাইবে? শেলডেন সাহেবের কাছে তো জানতে চাইবে, তাই না? আর শেলডেন কার চোখ দিয়ে বাংলাদেশ দেখে? শাহরিয়ার কবিরের চোখ দিয়ে দেখে। ওই যে বলছি না শুভ্রভাই ইসলামী বিপ্লব করতে গেছিল, বলছে কে? কোন ইউরোপীয় রাষ্ট্রদূত? সেটা ছিল ডাচ রাষ্ট্রদূত। এইবার মেলে কেন ডাচ রাষ্ট্রদূতের এই ধারণা হয় বাংলাদেশ সম্পর্কে? কেন ফরাসি দূতাবাস জলের গানকে রিকমেন্ড করে ফ্রেঞ্চ প্রেসিডেন্টের ভিজিটের জন্য? যেহেতু শেলডেন সাহেব শাহরিয়ার কবিরকে বিচ্ছিন্ন করা যায় না। শাহরিয়ার কবির তার বন্ধু, তার অ্যালাই, তার অ্যাসোসিয়েট, তার কোলাবোরেটর, এখানে তার সবচেয়ে কাছের মানুষ এখানে। তো তার দৃষ্টিতেই তো সে বাংলাদেশ দেখবে।
এবার আমি পশ্চিমা রাষ্ট্রদূতদের বলি, আমরা কিন্তু ভুলে যাই নাই যে আপনারা এই 111 ঘটায় আমাদের মাথার উপরে কাটাল রানীকে বসাইছেন, হাসিনাকে বসাইছেন। হাসিনা ফ্যাসিস্ট শাসন যে ওই চলতেছে তার পিছনে দায় আপনাদের। ওয়ার অন টেররের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাল রানীকে, হাসিনাকে আমাদের মাথার উপরে বসাইছিলেন। আপনাদের দায় কাটাল রানীকে আমাদের মাথার উপর থেকে হটায় দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা। এটা আমাদের করোনা করতেছেন না, আপনাদের পাপের প্রাশ্চিত্য করতেছেন। আর মাথা থেকে দয়া করে ইসলামোফোবিয়ার পোকাটা নামান। বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে ইসলামোফোবিয়া মারাত্মক পরিণতি দেখে আনবে। কাটাল রানী তো একটা দেশকে জ্বালাইতেছে, ইসলামোফোবিয়া সারা দুনিয়াকে জ্বালাবে। এই অনন্ত হিংসার আগুন কাউকে ছাড় দেবে না। দয়া করে আপনারা হুঁশে আসেন।